সবাইকে আমন্ত্রণ। দুপুরের বাংলাদেশে শুরুতেই জানিয়ে দেব শিরোনামগুলো। শেখ হাসিনার বিচার করতে যথেষ্ট প্রমাণ আছে সরকারের হাতে, জানালেন ডক্টর ইউনূস। ভারতের উপর নির্ভর করছে ফিরিয়ে আনা। No official response, but we are waiting for that response. The law requires that. I mean, it's a legal issue. If they are required to send her to Bangladesh. নতুন দল এনসিপির ভারত বা পাকিস্তানপন্থী না হওয়ার ঘোষণা ইতিবাচক, বলছেন বিশ্লেষকরা। বড় চ্যালেঞ্জ ভারসাম্যপূর্ণ কূটনীতি বজায় রাখা। সাবেক মন্ত্রী, মেয়র সহ বেশ কয়েকজনকে নতুন মামলায় গ্রেপ্তারের নির্দেশ। ট্রাইব্যুনাল পরিদর্শন করেন সাবেক 2 মার্কিন কূটনীতিক। রাজধানীর গাবতলী বেড়িবাঁধে অবৈধ দখল উচ্ছেদে ডিএনসিসির অভিযান। খেলার মাঠের জন্য 30 একর জায়গা দখল মুক্ত করার পরিকল্পনা। পাকিস্তানের খাইবার পাখতুনখোয়ায় ক্যান্টনমেন্টের সামনে গাড়ি বোমা বিস্ফোরণ, নিহত অন্তত 12। নিরাপত্তা বাহিনীর পাল্টা গুলিতে 6 হামলাকারীর মৃত্যু। দেখছেন শিরোনামগুলো। এছাড়াও দেশ বিদেশের আরও খবর নিয়ে দুপুরের বাংলাদেশে আপনাদের সাথে আছি আমি ফয়সাল তিতুমির। শেখ হাসিনাকে বিচারের মুখোমুখি করার মতো প্রমাণ সরকারের হাতে আছে। বাংলাদেশ বা ভারত যেখানেই থাকেন, মানবতা বিরোধী অপরাধে তাকে বিচারের মুখোমুখি হতেই হবে। যুক্তরাজ্য ভিত্তিক সংবাদ মাধ্যম স্কাই নিউজকে দেয়া একান্ত সাক্ষাৎকারে কথা বলেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। তিনি বলেন, শেখ হাসিনা ছাড়াও মানবতা বিরোধী অপরাধে জড়িত তার পরিবারের সদস্য এবং সহযোগীদেরও বিচারের মুখোমুখি করা হবে। ছাত্র জনতার আন্দোলনের মুখে 5 আগস্ট পালিয়ে ভারতে আশ্রয় নেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ব্রিটিশ গণমাধ্যম স্কাই নিউজকে দেয়া সাক্ষাৎকারে প্রধান উপদেষ্টা বলেন, শেখ হাসিনার বিচারে প্রয়োজনীয় তথ্য প্রমাণ আছে সরকারের কাছে। জানান, কেবল শেখ হাসিনাই নয়, মানবতা বিরোধী অপরাধে বিচারের মুখোমুখি করা হবে তার সহযোগীদেরও। The question of trial is not if. It will be happening in absentia or in her presence. It will be taking place, not only her, and all the people who were associated with her family members, her clans, her associates, and all the oligarchs, people who promoted her, supported her, made her the way she is. সাক্ষাৎকারে ডক্টর ইউনূস বলেন, শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনার বিষয়টি নির্ভর করছে ভারত ও আন্তর্জাতিক আইনের উপর। তাকে ফেরত পাঠাতে দিল্লিকে আনুষ্ঠানিকভাবে বলা হয়েছে। এ বিষয়ে ভারতের জবাবের অপেক্ষায় আছে বাংলাদেশ। No official response, but we are waiting for that response. I hope so, if the law requires that. I mean, it's a legal issue. If they are required to send her to Bangladesh, I think it's international law will guide that decision. সাক্ষাৎকারে আয়নাঘর প্রসঙ্গে কথা বলেন প্রধান উপদেষ্টা। জানান, আয়নাঘরগুলোতে ভয়ঙ্করভাবে মানবাধিকার লঙ্ঘন হয়েছে। এসব আয়নাঘরকে জাদুঘর করা হবে বলে জানান ডক্টর ইউনূস। This is within the police territory or army territory, so they have not opened it to the public yet, because this will create a bad response from the army and so on. Those kind of fear that the public gets into the cantonment area where they live, the army people live. So they are restricting those areas, but we have decided to make it a museum so that public can come in. স্কাই নিউজে দেয়া সাক্ষাৎকারে উঠে আসে রোহিঙ্গা সংকটের বিষয়টিও। প্রধান উপদেষ্টা জানান, রোহিঙ্গাদের মিয়ানমারে ফেরাতে আন্তর্জাতিক বিভিন্ন সংস্থার সাথে আলোচনা চলছে। We started discussing with the international organizations. Can you help them to keep them on the other side? Do everything that you do on this side, but it will be on the other side, so that they are not pouring into Bangladesh territory. এমি আজিজ, যমুনা নিউজ, ঢাকা। নিজেদের ঘোষণাপত্রে ভারত কিংবা পাকিস্তানপন্থী না হওয়ার কথা স্পষ্ট করেছে নতুন দল জাতীয় নাগরিক পার্টি।
কেবল বাংলাদেশের পক্ষে থেকে স্বার্থ রক্ষা করার স্পষ্ট ঘোষণা দিয়েছে দলটি। বিষয়টিকে জন আকাঙ্ক্ষার সাথে সঙ্গতিপূর্ণ এবং ইতিবাচক হিসেবে দেখছেন কূটনৈতিক বিশ্লেষকরা। তবে পরিবর্তিত বিশ্ব বাস্তবতায় ভারসাম্যপূর্ণ কূটনীতি বজায় রাখা বড় চ্যালেঞ্জ বলেও মত তাদের। জুলাই অভ্যুত্থানে নেতৃত্ব দেয়া শিক্ষার্থীদের দল জাতীয় নাগরিক পার্টি আত্মপ্রকাশ অনুষ্ঠানে যে ঘোষণাপত্র উপস্থাপন করেন দলের আহ্বায়ক নাহিদ ইসলাম, সেখানে ছিল দলটির কূটনীতি চিন্তার প্রতিফলনও। বাংলাদেশে ভারতপন্থী পাকিস্তানপন্থী কোনো রাজনৈতিক ঠাঁই হবে না। নতুন রাজনৈতিক দলের শুরুতেই এমন অবস্থান জানান দেয়া কি বার্তা দিচ্ছে? নাকি এমন ঘোষণা কেবলই জোট আর ভোটের মাঠে জনপ্রিয়তা পাওয়ার কৌশল? বিশ্লেষকরা বলছেন, বড় দলগুলোর শাসনামলে বিদেশ নীতিতে অনেক সময়ই উপেক্ষিত থেকেছে বাংলাদেশ ও এদেশের মানুষের স্বার্থ। সে কারণেই নাহিদদের এমন অবস্থান রাজনীতির আলোচনায়। একটা দেশের প্রতি টিল্টেড হয়ে যাওয়া, সেইটা বাংলাদেশের সামগ্রিক অর্থনীতি বলেন, পররাষ্ট্রনীতি বলেন, কৌশলগত সম্পর্কের ক্ষেত্রেও কিন্তু ব্যত্যয় ঘটায়, যেটা আমরা অতীতে দেখেছি। অতীতে একটা রাষ্ট্রের উপরে আপনি যখন ভরসা করেন, সেখানে আপনার রাজনৈতিকভাবেও যেমন একটা দুর্দশার সম্মুখীন হতে হয়, বাংলাদেশের স্বার্থগুলিও সম্পূর্ণভাবে রাখা যায় না। কখনো এক পক্ষ ছিল খুব ভারতপন্থী রাজনীতি করেছে, অন্য পক্ষ সেটা সমালোচনা করেছে, আবার অনেক সময় দেখা গেছে আরেক পক্ষকে অপোজিশন বলেছে তারা পাকিস্তান পন্থী, তাই না? তো সেটার জায়গায় হয়তো উদাহরণ হিসেবে এই দুইটা দেশের কথাই বলেছে। বাট আইডিয়ালি আমার মনে হয় যেটা বোঝাতে চেয়েছে, কোনো এক দেশ কেন্দ্রিক ফরেন পলিসি হবে না। একদিকে প্রতিবেশী ভারত ও মিয়ানমারের সাথে সম্পর্কের টানাপোড়েন, অন্যদিকে পাকিস্তানের সাথে দীর্ঘদিনের বৈরিতা কমানোর চেষ্টা অন্তর্বর্তী সরকারের। সাথে পরাশক্তি চীনের বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভ নিয়ে নানা তৎপরতা আছে আগে থেকেই। যুক্তরাষ্ট্রের ইন্দো প্যাসিফিক কৌশল সহ মানবাধিকার, সুশাসন আর গণতন্ত্র নিয়ে আগ্রহ। এত সব পরাশক্তিকে সামলাতে একক কোনো দেশের দিকে না ঝুঁকে ভারসাম্য বজায় রাখা জরুরি। ভবিষ্যতে বাংলাদেশের পররাষ্ট্রনীতি ম্যাসিভ পরিবর্তনের মধ্যে দিয়ে যাবে। মার্কিন যুক্তরাষ্ট্রে পরিবর্তন হচ্ছে, ইউরোপিয়ান ইউনিয়নে পরিবর্তন হচ্ছে, মিডল ইস্টে পরিবর্তন হচ্ছে। সুতরাং সেই জায়গাতে কিভাবে আমরা আমাদের জাতীয় স্বার্থটাকে সর্বোচ্চ পর্যায়ে রাখবো, সেটা তাদের জন্য একটা বড় চ্যালেঞ্জ হবে বলে আমি মনে করি। বিশ্লেষণ করে বাস্তবতার নিরিখে একটা পজিশন নিলেন, সেই পজিশনই বছরের পর বছর ধরে থাকতে পারবে সেটারও সম্ভাবনা কম। আপনাকে কন্টিনিউয়াসলি জিও পলিটিক্স এবং জিও ইকোনমিক্সকে বিশ্লেষণ করে যেতে হবে, এবং তার ভিত্তিতে যখনই যেখানে অ্যালাইনমেন্ট বা রিঅ্যালাইনমেন্টের প্রয়োজন বা রিস্ট্র্যাটেজাইজেশনের প্রয়োজন, কৌশল পুনর্নির্ধারণ করতে হবে। অভ্যন্তরীণ রাজনীতি ও অর্থনীতির স্থিতিশীলতা থাকলে কূটনীতি সহজ হয়ে যায় অনেকটা। তাই বিভেদ ভুলে ঐক্যের রাজনীতি প্রতিষ্ঠার তাগিদ বিশ্লেষকদের। মাহফুজ মিশু, যমুনা নিউজ, ঢাকা। রাজধানী যাত্রাবাড়ী থানার মামলায় সাবেক আইনমন্ত্রী আনিসুল হক, সাবেক মেয়র আতিকুল ইসলাম, সাবেক নৌপরিবহন মন্ত্রী শাহজাহান খানকে গ্রেপ্তার দেখিয়েছেন আদালত। এছাড়া একই থানার 2টি মামলায় সাংবাদিক ফারজানা রূপা এবং শাকিল আহমেদ এবং 3টি মামলায় থানাটির সাবেক ওসি আবুল হাসানকে গ্রেপ্তার দেখিয়েছেন আদালত। এদের সকলকে আজ আদালতে হাজির করা হয়। অন্যদিকে খিলগাঁও ও পল্টন থানার পৃথক মামলায় সাবেক এলজিআরডি মন্ত্রী তাজুল ইসলাম, মিরপুর থানার মামলায় সাবেক শিল্প প্রতিমন্ত্রী কামাল আহমেদ মজুমদার, লালবাগ থানার মামলায় সাবেক সংসদ সদস্য সুলাইমান সেলিম এবং চকবাজার থানা আওয়ামী লীগের সভাপতি সিরাজুল ইসলাম রাডুকে গ্রেপ্তার দেখিয়েছেন আদালত। এই আসামিরা যারা আজকে এই তাদেরকে আনা হচ্ছে, এই আসামিরা অনেকেই সরাসরি অংশগ্রহণ করেছে এবং অনেকে তারা অপরাধমূলক ষড়যন্ত্রের সঙ্গে জড়িত ছিল, হাসিনাকে সহযোগিতা করেছিল। অতএব এই প্রত্যেকটি মামলায় তারা আসামি হবে। এই যে মামলা একের পর এক গ্রেপ্তার করা হচ্ছে, ওনাকে রিমান্ডে নেওয়া হচ্ছে, সুনির্দেশ করা হচ্ছে, এটা আমরা মনে করি যে আইনের শাসনের পরিপন্থী, সংবিধান বিরোধী। এটা স্বভাবতই 302-এর মামলা এবং সেন্সিটিভ বিষয়, এই কারণে হয়তো মনে হয় আমরা জামিন পাচ্ছি না। জুলাই অভ্যুত্থানে সংঘটিত মানবতা বিরোধী অপরাধের এক মামলায় গাজীপুরের কোনাবাড়ী থানার সাবেক ওসি
KM আশরাফ উদ্দিন এবং কনস্টেবল আকরাম সহ 5 পুলিশ কর্মকর্তাকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির করা হয়। সকাল 10টায় প্রিজন ভ্যানে করে তাদের হাজির করা হয়েছিল। অভিযুক্ত অন্য আসামিরা হলেন ওসি শফিকুল ইসলাম, কনস্টেবল ফাহিম হাসান, কনস্টেবল মাহমুদুল হাসান। গাজীপুরের কোনাবাড়িতে গত 5 আগস্ট গণ অভ্যুত্থানের সময় সংঘটিত কলেজ ছাত্র হৃদয় হত্যা মামলায় তাদের বিরুদ্ধে শুনানি চলছে। কনস্টেবল আকরামকে দ্বিতীয়বারের মতো ট্রাইব্যুনালে হাজির করা হয়েছে। এছাড়া 4 পুলিশ সদস্যকে গত 27 ফেব্রুয়ারি ট্রাইব্যুনালে হাজির করে গ্রেপ্তার দেখিয়ে কারাগারে পাঠানো হয়। গত 5 আগস্ট কোনাবাড়ি থানার পাশে শিক্ষার্থী হৃদয়ের পিঠে বন্দুক ঠেকিয়ে গুলি করা হয়। এই ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমেও ছড়িয়ে পড়েছিল। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপদেষ্টা এইচ.টি. ইমামের ছেলের সাবেক স্ত্রীর বাসায় অবৈধ টাকা খোঁজার অজুহাতে সেখানে প্রবেশ করে বাসাটি তছনছ করেছে একদল জনতা। এ সময় বাড়িতে 3 জন গৃহকর্মী ছাড়া আর কেউই ছিলেন না। 20-25 জনের দলটি প্রায় আধ ঘন্টা লুটপাট চালানোর পর সেখানে আসে পুলিশ এবং সেনাবাহিনী। তবে এই ঘটনায় কাউকে গ্রেপ্তার করেনি তারা, কথাও বলেনি গণমাধ্যমের সাথে। স্বৈরাচার শেখ হাসিনার দুর্নীতিবাজ রাজনৈতিক উপদেষ্টা এইচ.টি. ইমামের ছেলে তানভীর ইমামের গুলশানের বাসায় বিপুল পরিমাণ অবৈধ টাকা লুকিয়ে রাখা হয়েছে। মঙ্গলবার রাত 10:30টার দিকে এমন এক খুদে বার্তা আসতে থাকে গণমাধ্যম কর্মীদের মুঠোফোনে। রাত 11টার দিকে গুলশান 2-এর কনকট কটেজের দিকে মিছিল নিয়ে যায় বিপ্লবী ছাত্র জনতা নামে 20-25 জনের একটি দল। মুহূর্তেই বাড়ির প্রধান ফটক ভেঙে প্রবেশ করেন তারা। এরপর বাড়িটির 4 তলার ফ্ল্যাটে প্রবেশ করে বিক্ষুব্ধ জনতা। তছনছ করে আলমারি, ওয়ার্ড্রপ, লাকেজ থেকে শুরু করে সবকিছুই। বাড়িতে প্রবেশকারীরা জানান, ফ্ল্যাটে এইচ.টি. ইমামের ছেলের অবৈধ টাকা রাখা আছে এমন খবর পেয়ে এসেছেন তারা। আইন শৃঙ্খলা বাহিনী ছাড়া বাড়িটিতে প্রবেশ নিয়ে কোনো সদুত্তর দিতে পারেননি তারা। আমরা সবাই আসছি একসঙ্গে, ইনফরমেশন আমরা সবাই জানি, সবাই আমরা একসঙ্গে আসছি, আইসা এই যে আমরা ঢুকছি। আমি এখানে রানিং এর উপরে ছিলাম, আমার এই যে বাইক আছে, আমি বাইক নিয়ে তাদের পিছে পিছে মানে হঠাৎ দেখতেছি এই যে হট্টগোল, তা আমি আবার পিছে পিছে আসছি। আমার ফোনে সম্পূর্ণ ভিডিও আছে। আওয়ামী লীগের লোকজন যারা আছে, যারা আমরা পাইনি, লুটপাট করছেন কেন? বাড়ির গৃহকর্মী জানান, তানভীর ইমামের সাথে প্রায় 27 বছর আগেই বিবাহ বিচ্ছেদ হয় বাসার মালিকের। তিনি বর্তমানে বিদেশে থাকেন। তামি সাহেব দেয়নি, মেয়ে আসছিল একটা সারাসারি হওয়ার পরে 1 সালের দিকে আমেরিকা গেছি, পরে বাংলাদেশের সাহেবে 2014 সালে সাহেবের অবস্থা ভালো আছিল না, তারপর হেনতে আমেরিকা থেকে আইছে। এখন কে থাকে? এখন সাহেবের মেয়েই থাকে, এটা সাহেবের বাড়ি। রাত 12টার কিছু পরে ঘটনাস্থলে আসেন গুলশান জোনের ডিসি, গুলশান থানার ওসি সহ সেনাবাহিনীর সদস্যরা। একটি কক্ষে বেশ কিছুক্ষণ প্রবেশকারীদের সাথে কথা বলেন তারা। রাত 2:30টার দিকে গণমাধ্যমের উপস্থিতিতে আইন শৃঙ্খলা রক্ষা বাহিনীর সামনেই দেশের সাধারণ জনগণ পরিচয় দিয়ে বের হয়ে যান প্রবেশকারীরা। যখন আমি বলি একজন অন্যায় করে পুলিশ আসার জন্য অপেক্ষা করে না, সচেতন মানুষ তখনই চোরকে ধরে। আমরা এখানে ছিলাম, ঠিক আছে? আর কোনো কথা আছে? এই ঘটনায় কাউকে আটক বা গ্রেফতার করা হয়নি, এমনকি গণমাধ্যমের সাথে কোনো কথাই বলেনি পুলিশ কিংবা সেনাবাহিনী। রেদওয়ান আহমেদ, যমুনা নিউজ, ঢাকা। অন্তর্বর্তী সরকারের নতুন উপদেষ্টা হিসেবে রাষ্ট্রপতির কাছে শপথ নিয়েছেন অধ্যাপক CR আবরার। বেলা 11টার দিকে বঙ্গভবনে রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন তাকে শপথ বাক্য পাঠ করান। শপথ অনুষ্ঠানে যোগ দিতে বঙ্গভবনে উপস্থিত ছিলেন প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূস। এছাড়া নতুন উপদেষ্টা শপথ অনুষ্ঠানে যোগ দেন উপদেষ্টা পরিষদের অন্যান্য সদস্যরাও। ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ডক্টর CR আবরার শিক্ষা মন্ত্রণালয়ের উপদেষ্টা হিসেবে দায়িত্ব গ্রহণের কথা রয়েছে। যথাযথভাবে আমার কর্তব্য এবং স্বাক্ষর শেষে সব ক্ষেত্রে নিয়োগে সমতা সহ বিভিন্ন দাবি এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের আধিপত্যের অভিযোগে 1.5 ঘন্টা রেললাইন অবরোধ করেছে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। বেলা 11টার দিকে শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয়ের স্টেশন বাজার এলাকায় রেলপথ অবরোধ করে। এতে রাজশাহীর সাথে সারা দেশের রেল যোগাযোগ বন্ধ হয়ে যায়। উপদেষ্টা নিয়োগ, পিএসসি, ইউজিসি সহ সব ক্ষেত্রে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের আধিপত্যের অভিযোগ তোলা হয় এখান থেকে। এর বিরোধিতা করে তারা বলেন, ঢাবি আধিপত্যের বাইরে সারা দেশে নিয়োগের সমতা চায় শিক্ষার্থীরা। পিএসসি, ইউজিসি সহ সরকারি সব প্রতিষ্ঠানের পুনর্গঠন দাবি করেন আন্দোলনকারীরা। পরে 5 দফা দাবি জানিয়ে অবরোধ তুলে নেয় তারা। এর আগে মঙ্গলবার রাতে একই দাবিতে ক্যাম্পাসে বিক্ষোভ মিছিল করেন শিক্ষার্থীরা।
আমাদের স্টেক বুঝে নেওয়ার জন্য এবং বাংলাদেশ যেন শুধু ঢাবি কেন্দ্রিক না হয়, এই ঢাবি সিন্ডিকেটকে ভেঙে দেওয়ার জন্য আমরা আজকে রেল লাইন এবং বাংলা কর্মসূচি ব্লকের কর্মসূচি পালন করতেছি। আমরা এই ঢাবি তন্ত্র থেকে মুক্তি চাই এবং ডিসেন্ট্রালাইজ বাংলাদেশ হিসেবে বাংলাদেশকে দেখতে চাই, যেখানে বাংলাদেশের প্রত্যেকটি স্টেটকে রাষ্ট্র পুনর্গঠনের সমান সুযোগ দেওয়া হবে। এই মুহূর্তে আরও জানাতে রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে আমাদের সঙ্গে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী তারেক মাহমুদ। তারেক, অবরোধ প্রত্যাহারের পর রেল চলাচল স্বাভাবিক হয়েছে কিনা আর শিক্ষার্থীদের পরবর্তী কর্মসূচি সম্পর্কে কিছু জানতে পেরেছেন কি? তিতুমির অবরোধ বেলা 1টায় শিক্ষার্থীরা তারা শেষ করেছেন, তারা তুলে নিয়েছেন এবং রেল চলাচল কিন্তু স্বাভাবিক হয়েছে। একটু আগে কিন্তু একটি ট্রেন এই যে রেল লাইন রয়েছে সেখান দিয়ে গিয়েছে। এখন পরবর্তী যে কর্মসূচি এবং শিক্ষার্থীদের যে 3 দফা দাবি, আমি শিক্ষার্থীদের কাছ থেকে একটু জানতে চাইবো যে আপনাদের 3 দফা দাবি এবং পরবর্তী কি কর্মসূচি রয়েছে একটু জানাবেন। জি, আজকে আমরা রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা ডিসেন্ট্রালাইজড বাংলাদেশের জন্য আমরা আজকে আন্দোলনে নেমেছি এবং আমাদের ইতিপূর্বে আমরা বিভিন্ন সমাবেশ মানববন্ধন করেছি আমাদের ক্যাম্পাসে। আজকে আমাদের তারই ধারাবাহিকতায় আজকে আমাদের বিশ্ববিদ্যালয় সংলগ্ন স্টেশন বাজারে আমরা রেল অবরোধ করেছি। আমাদের এই রেল অবরোধটি ছিল প্রতীকী একটি অবরোধ। আমরা মূলত মেসেজটি পৌঁছে দিতে চেয়েছিলাম সংশ্লিষ্ট মহলে, যেন আমাদের রাষ্ট্রে সত্যিকার অর্থে যেন ডিসেন্ট্রালাইজড করতে পারে। এই জন্য মূলত আমাদের আজকের কর্মসূচি। 3 দফা দাবিগুলো কি? আমাদের 3 দফা দাবির মধ্যে হচ্ছে রাজশাহী বিশ্ববিদ্যালয়, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, জগন্নাথ বিশ্ববিদ্যালয় সহ অন্যান্য পাবলিক বিশ্ববিদ্যালয়, প্রাইভেট বিশ্ববিদ্যালয়, 7 কলেজ, মাদ্রাসা সহ বাংলাদেশের সকল স্টেকদের যোগ্যতার ভিত্তিতে রাষ্ট্র সংস্কারের অংশগ্রহণ নিশ্চিত করতে হবে। আমাদের দ্বিতীয় দাবিটি হচ্ছে যে সংস্কার কমিশন, পিএসসি, ইউজিসি সহ রাষ্ট্রীয় সকল গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠান ও সংস্থাগুলো পুনর্গঠন করে সবার অংশগ্রহণ নিশ্চিত করতে হবে। আমাদের তৃতীয় দাবিটি হচ্ছে ডিসেন্ট্রালাইজড বাংলাদেশ গঠনে দ্রুত সময়ের মধ্যে একটি রূপরেখা প্রণয়ন করতে হবে। তুমি শুনছিলেন এবং সেই সাথে সাথে বেলা 11টা থেকে এই বেলা 1টা পর্যন্ত কিন্তু রেলপথ অবরোধ করে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা তারা আন্দোলন করছিলেন এবং এখন পর্যন্ত রেল চলাচল স্বাভাবিক রয়েছে। তিতুমির, তারেক, ধন্যবাদ আপনাকে। আমরা শুনছিলাম রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে শিক্ষার্থীদের আন্দোলনের সবশেষ খবর। গাবতলী বেড়িবাঁধ এলাকায় অভিযান চালিয়ে প্রায় 25টি অবৈধ স্থাপনা গুঁড়িয়ে দিয়েছে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন। সকাল 9:30 থেকে শুরু হয় এই অভিযান। এই সময় ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের প্রশাসক জানান, খেলার মাঠের জন্য 30 একর জায়গা উচ্ছেদ করার পরিকল্পনা নেওয়া হয়েছে। তবে স্থানীয়রা যদি বৈধভাবে থাকতে চান তাহলে প্রশাসনের অনুমতি সাপেক্ষে নির্ধারিত ভাড়া দিতে হবে। নির্বাহী ম্যাজিস্ট্রেট জানান, 50 একর জায়গা বৈধভাবে ভাড়া নেওয়ার এখনও সুযোগ রয়েছে, কিন্তু সে জায়গা প্লট ভিত্তিক বণ্টন করা হবে। বেলা 11:30টার দিকে 7 দিনের সময় বেঁধে দিয়ে মঙ্গলবারের মতো অভিযান শেষ করে উত্তর সিটি কর্পোরেশন। এখানে যারা ব্যবসা করে ম্যাক্সিমাম নিরহ মানুষ আওয়ামী লীগের লোকের কাছ থেকে ভাড়া নিছে, 6 মাস আগে ভাড়া নিছে। যে বৈধতা থাকলে ভাড়া দিব। ওনার বলছে আমরা সবকিছু দৌড়াদৌড়ি করতেছি, কাজ করতেছি। আমি বলছি না, দেখো সিটি কর্পোরেশন যে কোনো সময় ভাঙা দিতে পারে। ওনারা বলছে এটা আমরা দেখব। আমরা এই যে গদিগুলা ভেঙেছি সেটা হচ্ছে তার ব্যবসায়িক টাকা কালেকশনের কাউন্টার, এটা আমরা বন্ধ করেছি এটা প্রতীকীভাবে, যেন তারা আমাদের সাথে যোগাযোগ করে। অন্যদিকে উচ্ছেদ অভিযান হয়েছে চট্টগ্রামেও। সেখানে অবৈধ স্থাপনা উচ্ছেদে অভিযান পরিচালনা করে জেলা প্রশাসন। সকালে নগরে নিউ মার্কেট এলাকার আলকারন গলি থেকে উচ্ছেদ কর্মসূচি শুরু হয়। এ সময় 45টি দোকান এবং কয়েকটি বসত বাড়ি উচ্ছেদ করা হয়। কর্তৃপক্ষ জানায়, এতদিন জায়গাটি জেলা প্রশাসনের দখলে থাকলেও সম্প্রতি আদালতের রায়ে মালিকানা পায় আলবার্ট সরকার। তাই আদালতের নির্দেশে মূল মালিককে জায়গা বুঝিয়ে দিতেই অভিযান পরিচালনা করা হয়। তবে দোকান মালিক এবং ভাড়াটিয়াদের অভিযোগ, জেলা প্রশাসনের দুর্বলতার সুযোগে আলবার্ট জালিয়াতির মাধ্যমে জায়গাটি হাতিয়ে নিয়েছে। কোনো ধরনের নোটিশ না দিয়ে অভিযান পরিচালনায় ক্ষোভ প্রকাশ করেন তারা। ভুয়া জাল দলিল এটা প্রমাণিত হওয়ার পরেও আদালতে কি জন্য তাদেরকে এই জায়গাটা বুঝে দিতে, সেটা আমাদের বোধগম্য না। কোনো নোটিশ দেয় নাই, শুধু গতকাল আসছে, বলছে সকাল 9টার মধ্যে ভাঙা হবে। ওনারা ভোর 7টার দিকে চলে আসছে ভাঙার জন্য। 2019 সাল থেকে নাকি আমরা এগুলোর অবৈধ দখলদার। আমরা যদি 2019 সাল থেকে অবৈধ দখলদার হইতে থাকি, 2023 সাল পর্যন্ত সরকার আমাদের থেকে কি জন্য খাজনা গ্রহণ করে? দর্শকের মধ্যে জেনেছেন যে অন্তর্বর্তী সরকারের নতুন উপদেষ্টা হিসেবে শপথ নিয়েছেন অধ্যাপক সিআর আবরার। এই মুহূর্তে সচিবালয়ে এই নতুন শিক্ষা উপদেষ্টা মন্ত্রণালয়ের পরিচিতি সভা অনুষ্ঠিত হচ্ছে। আমরা সেখানে যেতে চাই, সরাসরি কথা বলছেন নবনিযুক্ত শিক্ষা উপদেষ্টা। What I'm getting into, and there would not have been any better alternative. না ভয়, আমি মোটেই ভয় পাচ্ছি না স্যার, আমি মোটেই ভয় পাচ্ছি না। না না, এখনো তো 7 কলেজ বলিনি। সেটা তো আপনি বলেছেন প্রাইভেটলি আপনি আমাকে বলবেন 2-1 দিনের মধ্যেই।
আমি এইটুকুই আমার বলা। আশা করি স্যার we will continue to receive your patronage, your guidance, and we certainly এই যে অভ্যুত্থানের যে বৈষম্য বিরোধী যে তাদের যে স্বপ্ন, যে যারা এই স্বপ্ন দেখেছে সেই স্বপ্ন আমরাও দেখেছি এবং এই বাস্তবায়নের ক্ষেত্রে আমরা একসাথে এগিয়ে যাবো, এটা বলে আমি শেষ করছি। ধন্যবাদ স্যার। এই সভাটা এখানেই শেষ করতে চাই, কিন্তু শেষ করার আগে এটা রীতি এই মন্ত্রণালয়ে আছে, আমি জানি না এটা ভালো কি খারাপ, সেটা হলো ফুল দিয়ে একটু স্মরণ করতে হয় নতুন কেউ আসলে। আবার আমাদের সিরাজগঞ্জে বন বিভাগের কিছু অসাধু কর্মকর্তা কর্মচারীর বিরুদ্ধে সড়ক মহাসড়কে কাঠ এবং ফার্নিচারবাহী গাড়িতে চাঁদাবাজির অভিযোগ উঠেছে। এক জেলা থেকে আরেক জেলায় ব্যবসায়ীদের কাঠের আসবাবপত্র পরিবহনের জন্য ট্রানজিট পাস দেওয়ার ক্ষেত্রে ফি নেওয়ার বিধান না থাকলেও চলছে টাকা আদায়। হয়রানির ভয়ে টাকা দিতে বাধ্য হচ্ছেন বলে জানিয়েছেন পরিবহন চালক এবং ব্যবসায়ীরা। সিরাজগঞ্জ কাজীপুর আঞ্চলিক সড়কের রহমতগঞ্জ এলাকা। কাঠের তৈরি ফার্নিচারবাহী পিকআপ বা ট্রাক থেকে টাকা আদায়ের এই চিত্র প্রতিদিনের। সড়কে প্রকাশ্যে চাঁদাবাজির সাথে জড়িতরা কোনো রাজনৈতিক দলের নয়, খোদ বন বিভাগেরই কর্মকর্তা কর্মচারীদের লোক তারা। এক জেলা থেকে আরেক জেলায় ব্যবসায়িক উদ্দেশ্যে গ্রামীণ কাঠের ফার্নিচার নিতে হলে বনজ দ্রব্যের হস্তান্তরকরণ পাস বা ট্রানজিট পাস নিতে হয় বন বিভাগ থেকে। ব্যবসায়ী ও পরিবহন চালকরা বলছেন এই পাস দেওয়ার ক্ষেত্রে কোনো ফি নেওয়ার বিধান না থাকলেও আদায় করা হচ্ছে 800 থেকে 1000 টাকা। রহমতগঞ্জ ছাড়াও ফকিরতলা, কাজীপুর মোড় ও ঝাওয়েল পয়েন্টে পাস দেওয়ার নামে চলছে চাঁদাবাজি। অন্য জেলা থেকে আসা গাড়িতে পাস থাকলেও আদায় করা হয় 300 টাকা করে। টিভিতে আমার তো নিচে 1000 টাকা করে। এই টাকাটা কারা নেয়? এটা ফরেস্টের অফিস নেয়। 800 টাকা করে নেয়। ফোন দিলে পরে ওরা লেখে রাখলে পরে রাস্তা থেকে আমরা নিয়ে যাই। আলতাপ না থাকলে তার ছেলেকে পাঠায়। আর ছেলেকে দিয়ে পাঠিয়ে দেয়, এখান থেকে আমরা নিয়ে যাই। কত টাকা? টাকা নেয় 900 টাকা। কাগজের হাতে কোনো টাকা উল্লেখ থাকে না। আমি তো খেটে খাওয়া মানুষ, আমি ভয়ের ঠেলাতে আপনাকে সাদা দিচ্ছি। রিসিপ্টটা যদি না নেই সিরাজগঞ্জ আমাদের গাড়ি জব্দ করা হয়। সিরাজগঞ্জ ইয়েতে টাঙ্গাইল, এলাঙ্গাইল। ভিডিও ফুটেজে যাকে টাকা আদায় করতে দেখা যাচ্ছে তিনি সিরাজগঞ্জ বন বিভাগের বোটম্যান আলতাফ হোসেনের ছেলে। ক্যামেরার উপস্থিতি টের পেয়েই সটকে পড়েন তিনি। আর বন বিভাগের কর্মী আলতাফ দায় এড়িয়ে বললেন টাকা আদায়ের বিষয়ে বলতে পারবেন তার ঊর্ধ্বতন কর্তা। যে আমার অথরিটি আছে সে আমাকে যা বলবো আমার করতে বাধ্য, না করলে পরে আমার ফল্টে ফেলাইব। এই টাকাগুলো কি করেন? উনি জানেন, ওই রেঞ্জ অফিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা উনি জানেন। এই টাকা পয়সা নেয় না কি নেয়, কাগজ কে দেয় সব উনি বলতে পারবো। তবে অভিযোগ অস্বীকার করেছেন বন বিভাগের ভারপ্রাপ্ত কর্মকর্তা। টাকা যে নেওয়া হয়, টাকা নেওয়ার সম্বন্ধে আমার কোনো জানা নাই। আমার যে প্রতিনিধি বন বিভাগের তার দিছি, এখন সে যদি আমার এই আলতাফ মিয়ার দেওয়াছি আমি জানি সেই দিচ্ছে। এ বিষয়ে কখনো কোনো অভিযোগ পাননি বলে জানিয়েছেন পাবনা বিভাগীয় বন কর্মকর্তা। তদন্ত করে ব্যবস্থা নেওয়ার আশ্বাস তার। ট্রানজিট পারমিট নেওয়ার ক্ষেত্রে টাকা নেওয়ার কোনো সুযোগ নাই। যে অভিযোগটা আমি শুনলাম, আমি এ ব্যাপারে তদন্ত করব এবং খুব দ্রুতই এটার সুরাহা হবে ইনশাআল্লাহ। সিরাজগঞ্জে সড়ক মহাসড়কে কাঠ ও ফার্নিচারবাহী গাড়ি থেকে প্রতিদিন প্রায় লাখ টাকার চাঁদা আদায় হয় বলে জানিয়েছেন ব্যবসায়ীরা। জাহিদ হাসান, যমুনা নিউজ। পাবনায় সিজারিয়ান অপারেশনের সময় মাথা বিচ্ছিন্ন হয়ে এক নবজাতকের মৃত্যুর অভিযোগ উঠেছে। মঙ্গলবার 250 শয্যা বিশিষ্ট পাবনা জেনারেল হাসপাতালের গাইনি ওয়ার্ডে এই ঘটনা ঘটে। আতাইকুলার দুবাই প্রবাসী রমজান খাঁর স্ত্রী শিউলি খাতুনের প্রসব ব্যথা উঠলে ভোর রাতে হাসপাতালে ভর্তি করেন স্বজনরা। চিকিৎসকদের দাবি প্রাথমিক পরীক্ষাতেই নবজাতক মৃত ধরা পড়ে। নর্মাল ডেলিভারির সময় মাথা দেহ থেকে বিচ্ছিন্ন হয়ে যায়, তারপর সিজারিয়ান অপারেশনের মাধ্যমে পেট থেকে বিচ্ছিন্ন মাথা বের করা হয়। এই ঘটনায় জ্যেষ্ঠ গাইনিয়া চিকিৎসক নার্গিস সুলতানাকে প্রধান করে 3 সদস্যের তদন্ত কমিটি করেছে হাসপাতাল কর্তৃপক্ষ। 2 সন্তানের জননী শিউলি খাতুন তৃতীয় সন্তান গর্ভে ধারণ করেছিলেন। যখন ভর্তি হয় ওনার বাচ্চার হার্টবিট ছিল না, নাভিরজ্জুতেও আমরা কোনো নারী গতি যেটা বলে বা পালস বলে কোনো পালস ছিল না। ধরেন ছানু ডাক্তারের কাছে নিয়ে যাওয়ার পরে ডাক্তার বলছে কোনো সমস্যাই হয় নাই, হওয়ার পরে এখানে নিয়ে আসার পরে বলছে মারা গেছে বাচ্চাটা সিজার করবে না নর্মালে করবে সেটা আমাদের থেকে তথ্য নেবে না, তা নেয় নাই।
সুনামগঞ্জে প্রকাশ্যে চলছে একের পর এক জলমহলের মাছ হরিলুট। ইজারাদারদের দাবি, গেল 5 দিনে 2 উপজেলার অন্তত 7টি জলমহলের কয়েক কোটি টাকার মাছ লুটপাট করা হয়েছে। জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছে পুলিশ। শাল্লা উপজেলার শতোয়া বিল, জাল, পলসহ মাছ ধরার নানা সামগ্রী নিয়ে হাজির কয়েকশো মানুষ। এরপর মঙ্গলবার প্রকাশ্যেই চলে মাছ হরিলুট। জাল, ফলো দিয়া, এরপরে কুসা, এগুলা দিয়া এই বিলটা লুটপাট করছে, মাছ ধরছে। এরা মানে মিছিল সহকারে গিয়া আল্লাহ কইতেছে লুটপাট করে খাও। ইজারাদারদের দাবি, আগের রাতে মাইকিং করে জলমহলটি থেকে মাছ ধরার ঘোষণা দেওয়া হয়। সকালে পুলিশ নিয়ে উপস্থিত হলেও থামানো যায়নি কাউকে। এভাবে গেল কয়েকদিনে শাল্লা ও দিরাইয়ের অন্তত 7টি বিলের মাছ হরিলুট চালানো হয়েছে। টাঙ্গাবাদ বিভিন্ন গ্রামে, এই গ্রাম থেকে 4 জন, এই গ্রাম থেকে 5 জন মানুষ লইয়া এরা মোবাইল ফোনে যোগাযোগ করে আটটা হঠাৎ করে মনে হয় 5 থেকে 6,000 মানুষ লইয়া এই 3 তারিখে লাইটের দিকে বিল আর 6 বিলের প্রায় 1 কোটি টাকার মাছ লুট করে নিয়েছে। পুলিশ বলছে জোয়ারিয়া, কামান, হাতনি, মেঘনা, বারঘর সহ যেসব বিলের মাছ লুটপাট করা হয়েছে সেগুলো ইজারা দেয়া। চলমান অস্থিরতার সুযোগ নিচ্ছে অনেকে, তবে ছাড় পাবে না জড়িত কেউই। শাল্লা তীরের বিষয়গুলো আমাদের নজরে এসেছে। এই বিষয়গুলো যেহেতু বিল এবং ইজারা জড়িত, এই সংক্রান্ত কর্তৃপক্ষ যারা আছেন তাদের সাথে সলা পরামর্শ করে আমরা ব্যবস্থা নিব। সুনামগঞ্জে ছোট বড় মিলিয়ে 30টিরও বেশি জলমহল রয়েছে। ওবায়দুর রহমান, যমুনা নিউজ। নজরদেব আন্তর্জাতিক খবরে, পাকিস্তানে গাড়ি বোমা হামলায় কমপক্ষে 12 জনের মৃত্যু হয়েছে, আহত হয়েছে আরও অন্তত 30 জন। দেশটির নিরাপত্তা বাহিনী জানায়, মঙ্গলবার ইফতারের পর দেশটির উত্তর পশ্চিমাঞ্চলের খাইবার পাখতুনখোয়া প্রদেশের বান্নু শহরে সেনানিবাসের দেয়ালে বিস্ফোরক বোঝাই 2টি গাড়ি দিয়ে হামলা চালানো হয়। নিহতদের মধ্যে 7 জনই শিশু। হতাহতদের মধ্যে 10 সেনা সদস্য রয়েছে। বিস্ফোরণের পর গোলাগুলিতে 6 জঙ্গি নিহত হয়েছে। পাকিস্তানি তালেবানের অঙ্গ সংগঠন জইশ আল ফুরসান নামের একটি সশস্ত্র গোষ্ঠী এই হামলার দায় স্বীকার করেছে। এই ঘটনায় শোক জানিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ। ট্রাম্পের ক্লিন গাজা মিশনের বিকল্প নিয়ে হাজির হয়েছেন আরব নেতারা। বাসিন্দাদের না সরিয়েই গাজা পুনর্গঠনে 5 বছর মেয়াদী পরিকল্পনা উত্থাপন করেছে মিশর। মঙ্গলবার কায়রোর বিশেষ সম্মেলনে $53 বিলিয়ন বাজেটের এই প্রস্তাবে সম্মতি দিয়েছেন আরব নেতারা। আরব দেশগুলোর উদ্যোগকে স্বাগত জানিয়েছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, তবে এরই মধ্যে প্রস্তাবে বিরোধিতা করেছে ইসরায়েল। গাজায় যুদ্ধবিরতির পরবর্তী ধাপ নিয়ে অনিশ্চয়তার মধ্যে মঙ্গলবার মিশরের আয়োজনে কায়রোয় আরব নেতাদের বিশেষ সম্মেলন অনুষ্ঠিত হয়। অন্যান্যদের পাশাপাশি সেখানে উপস্থিত ছিলেন ফিলিস্তিনের প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস, আরব লীগ মহাসচিব আহমেদ আবুল ঘেইত এবং জাতিসংঘের মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস। বাসিন্দাদের উচ্ছেদ করে ট্রাম্পের বিলাসবহুল গাজা গড়ে তোলার পরিকল্পনার বিপরীতে নতুন প্রস্তাব তুলেছে মিশর, যেখানে বাসিন্দাদের না সরিয়েই 3 ধাপে উপত্যকার সংস্কারের কথা বলা হয়েছে। কর্মসূচি পরিচালনায় ফিলিস্তিনি কর্তৃপক্ষের তত্ত্বাবধানে গঠন করা হবে বিশেষ কমিটি। জঞ্জাল সরিয়ে রাস্তাঘাট নির্মাণ, বাস্তুচ্যুতদের ঘরে ফেরার সুযোগ তৈরি ও আবাসনের ব্যবস্থা, সমুদ্র বন্দর ও বিমানবন্দর পুনর্নির্মাণ, পানি ও টেলিযোগাযোগ ব্যবস্থা সংস্কার করা হবে ধাপে ধাপে। জাতিসংঘের শান্তিরক্ষী মোতায়েনের লক্ষ্যও রয়েছে। ফিলিস্তিনি ভাইদের সাথে সমন্বয়ের ভিত্তিতে কাজ করেছে মিশর, যাতে স্বাধীন একটি কমিটি গঠন করা যায়, যেখানে আস্থাভাজন এবং দক্ষ ফিলিস্তিনিরা থাকবে। ত্রাণ ব্যবস্থাপনা সহ অন্তর্বর্তীকালীন বিভিন্ন কর্মসূচি তত্ত্বাবধান করবে তারা, যাতে ফিলিস্তিনিরা নিজ ভূমে ফিরতে পারে। এই প্ল্যাটফর্ম থেকে সব দেশকে মিশরের উদ্যোগে শামিল হওয়ার আহ্বান জানাই। মিশরের প্রস্তাবে একমত হয়েছেন আরব নেতারা। গাজার রাজনৈতিক ও নিরাপত্তাজনিত দায়িত্ব পালনে ভূমিকা রাখতে চান বলে জানান ফিলিস্তিনি প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস। ফিলিস্তিনি জাতীয় ঐক্য জোরদারে ভূমিকা রাখতে চাই। স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিতে প্রশাসনিক সংস্কার প্রয়োজন। বিভিন্ন উন্নয়নমূলক কর্মসূচি পরিচালনায় ফিলিস্তিনি জনগণের বৈধ প্রতিনিধি পিএলও হামাসের সাথেও বিভিন্ন সময় আলোচনার উদ্যোগ নিয়েছি, তবে দুঃখজনকভাবে কোনো ফলাফলে পৌঁছানো যায়নি।
আগামী শুক্রবার জেদ্দায় ইসলামী সহযোগিতা সংস্থা OICর সম্মেলনে প্রস্তাবটি অনুমোদনের জন্য উত্থাপন করবেন মিশরের পররাষ্ট্রমন্ত্রী বদর আবদেলাত্তা। গাজা পুনর্গঠনে মিশরের প্রচেষ্টাকে স্বাগত জানিয়েছে হামাস। কায়রোর প্রস্তাবকে প্রত্যাখ্যান করেছে ইসরায়েল ও যুক্তরাষ্ট্র। ইসরায়েলে হামাসের হামলা পরবর্তী পরিস্থিতি বিবেচনায় নেওয়া হয়নি বলে অভিযোগ করেছে তেল আবিব। এবারে দুপুরে বাংলাদেশের প্রথম ঘন্টা থেকে বিদায় নিচ্ছে আমি ফয়সাল তিতুমীর। পরের ঘন্টার খবর নিয়ে ফিরছেন সহকর্মী ইশরাত জাহান।